প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস। আমাদের কোর্স হচ্ছে 1776 থেকে 1860 সাল পর্যন্ত। এই কোর্স থেকে আমরা আজকে আলোচনা করব মেক্সিকান আমেরিকা যুদ্ধ। আজকে তোমাদের সাথে আছি আমি সাবিনা আক্তার, প্রভাষক ইতিহাস, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। এই কোর্সে আমরা আজকে আলোচনা করব মেক্সিকান আমেরিকান যুদ্ধ সম্পর্কে 1846 থেকে 1848 সাল পর্যন্ত। মেক্সিকান আমেরিকান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে সংগঠিত মেক্সিকো আমেরিকা যুদ্ধ, যেটা 1846 থেকে 1848 সাল পর্যন্ত ছিল, আমেরিকার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বিশেষ গুরুত্ব। মূলত টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষ সংঘটিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অধিগ্রহণের বিরোধিতা এবং সীমান্ত বিরোধের উপর মেক্সিকান বিদ্বেষের ফলে সংঘটিত একটি সংঘাত মেক্সিকান আমেরিকান যুদ্ধ দুটি রাষ্ট্রের মধ্যে একমাত্র প্রধান সামরিক দ্বন্দ্বকে প্রতিনিধিত্ব করে। যুদ্ধ মূলত উত্তর-পূর্ব এবং কেন্দ্রীয় মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল এবং একটি নিছক আমেরিকান বিজয় লাভ করে। যুদ্ধের ফলে মেক্সিকোকে তার উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলি দখল করতে বাধ্য করা হয়, যা আজ পশ্চিম আমেরিকার একটি উল্লেখযোগ্য অংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাগীয় রাজনীতি প্রতিরোধ করেছিল, যেহেতু টেক্সাস উত্তরাধিকারী রাজ্য এবং দক্ষিণ দাস রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যকে বিপর্যস্ত করে একটি দাস রাষ্ট্র হতে পারে। 1844 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ওরেগন এবং টেক্সাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল বিস্তারের এক প্ল্যাটফর্মে ডেমোক্র্যাট জেমস কে পোক নির্বাচিত হয়েছিলেন। পোপ এই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে 1845 সালে টেক্সাসকে যুক্ত করার মাধ্যমে শান্তিপূর্ণ উপায় বা সশস্ত্র বাহিনী দ্বারা সম্প্রসারণের পক্ষে ছিলেন। মেক্সিকোর পক্ষে এটি নিজেই একটি উস্কানিমূলক ছিল, কিন্তু পোপ আরও এগিয়ে গিয়েছিল এবং মার্কিন সেনা সৈন্যদের এই অঞ্চলে প্রেরণ করেছিল। তিনি মেক্সিকোতে একটি কূটনৈতিক মিশনও প্রেরণ করেছিল বিক্রয় ব্যাপারে আলোচনা করার জন্য। টেক্সাসের বিতর্কিত অঞ্চল ছাড়িয়ে মার্কিন বাহিনী দ্রুত রিও গ্রান্ডে উপকূলের আঞ্চলিক রাজধানী সান্টা ফে দে নিউ মেক্সিকো দখল করে নিয়েছিল, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে মিসৌরি এবং নিউ মেক্সিকোর মধ্যে সান্টা ফে ট্রেলের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক রেখেছিল। মেক্সিকো টেক্সাস রাজ্য হয়ে ওঠার ক্ষতির বিষয়টি স্বীকার করে এবং রিও গ্রান্ডকে আমেরিকার সাথে উত্তর সীমান্ত হিসেবে স্বীকার করে। বিজয় এবং আঞ্চলিক সম্প্রসারণের পক্ষে পোপ কল্পনা করেছিলেন। দ্বন্দ্বের পটভূমি স্বাধীনতার জন্য রাজকীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এক দশক রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 1821 সালে মেক্সিকো স্পেন এবং স্পেনীয় সাম্রাজ্য থেকে কর্ডোবা চুক্তির মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই। দ্বন্দ্বটি জাকাটেকাস এবং গুয়ানাজুয়াতোর রৌপ্য খনির জেলাগুলিকে ধ্বংস করে দিয়েছিল, যাতে মেক্সিকো তার প্রধান রপ্তানি থেকে ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা
নষ্ট হয়ে একটি সার্বভৌম দেশ হিসেবে শুরু করেছিল। মেক্সিকো সংক্ষিপ্তভাবে রাজতন্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিল, তবে 1824 সালে এটি প্রজাতন্ত্র হয়ে ওঠে। এই সরকার অস্থিতিশীলতার দ্বারা চিহ্নিত হয়েছিল। 1846 সালে আমেরিকার সাথে যুদ্ধ শুরু হলে এটি একটি বড় আন্তর্জাতিক সংঘাতের জন্য অসন্তুষ্ট ছিল। মেক্সিকো স্প্যানিশ প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছিল 1820-এর দশকে। এর পূর্ব উপনিবেশকে পুনরায় দখল এবং 1838 সালের তথাকথিত প্যাসট্রি যুদ্ধে ফরাসিদের প্রতিহত করেছিল। কিন্তু টেক্সাসে বিচ্ছিন্নতাবাদীদের সাফল্য এবং মেক্সিকোয় কেন্দ্রীয়তাবাদী সরকারের বিরুদ্ধে ইউকাটান মেক্সিকান সরকারের দুর্বলতা দেখিয়েছিল, যা একাধিকবার হাত বদলেছিল। রক্ষণশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিযুক্ত সুবিধাভোগী উভয় প্রতিষ্ঠানের মেক্সিকান সেনাবাহিনী এবং মেক্সিকোতে ক্যাথলিক চার্চ মেক্সিকান রাষ্ট্রের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল। রক্ষণশীল কেন্দ্রবাদীরা 1844 সালে মেক্সিকান ফেডারেলিস্ট সংবিধান দখল করেছিল, একটি একক কেন্দ্রীয় রাজ্য তৈরি করেছিল এবং ফেডারেলবাদী সংবিধানের আওতায় মেক্সিকান রাজ্যের স্বাধীনতা বাতিল করেছিল। 1836 সালে টেক্সাস বিদ্রোহ করেছিল, মেক্সিকান সেনাবাহিনীকে পরাস্ত করে একটি প্রজাতন্ত্র তৈরি করেছিল। যদিও জেনারেল সান্তা আনা টেক্সানদের সাথে তাদের স্বাধীনতার স্বীকৃতি স্বাক্ষর করে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু মেক্সিকান সরকার এই চুক্তিকে তার জাতীয় ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। 1845 সালে টেক্সান রিপাবলিক মার্কিন কংগ্রেসের দ্বারা যোগদানের প্রস্তাবকে সম্মত করে এবং সে বছরের 29 ডিসেম্বর ইউনিয়নে 28তম রাজ্যে পরিণত হয়। এই জনবহুল উত্তরের এই অঞ্চলে লড়াই ও রক্তপাতের পরে মেক্সিকো কেবল বিদ্রোহী প্রজাতন্ত্রের কাছে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করে তা ছাড়তে পারেনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদ। 19 শতকের গোড়ার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অঞ্চলটি প্রসারিত করার চেষ্টা করেছিল, যা ম্যানিফেস্ট ডেস্টিনির ধারণায় রূপান্তরিত করেছিল। 1803 সালে ফ্রান্স থেকে জেফারসনের লুইজিয়ানা ক্রয় স্পেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে একটি অপরিজ্ঞাত সীমানা দিয়েছে। তরুণ এবং দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার ব্রিটেনের ভূখণ্ডের কিছু অংশ নেওয়ার ব্যর্থতার জন্য গ্রেট ব্রিটেনের সাথে 1812 সালে যুদ্ধ হয়েছিল। 1818 সালের অ্যাডামস-ওনিল চুক্তির মাধ্যমে আমেরিকা ও স্পেনের মধ্যে কিছু সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছিল। মার্কিন আলোচক জন কুইন্সি অ্যাডামস ফ্লোরিডার পূর্বের স্পষ্ট দখল চেয়েছিলেন এবং 42তম সমান্তরালের উপরে মার্কিন দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা স্পেনের পক্ষে মার্কিন সম্প্রসারণকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রেখেছিল। মেক্সিকোর আর্থিক অনিশ্চয়তার বিপরীতে স্বাধীনতার পরে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমের দিকে দ্রুত প্রসারিত হয় এবং প্রবাসীদের জমি সাফ করে এবং খামার প্রতিষ্ঠা করে দেশীয় আমেরিকানদের স্থানচ্যুত করে। আটলান্টিক জুড়ে শিল্প বিপ্লব টেক্সটাইল কারখানার জন্য তুলার চাহিদা বাড়ার সাথে সাথে দক্ষিণ রাজ্যগুলোতে দাস শ্রমের দ্বারা উৎপাদিত একটি মূল্যবান পণ্যটির একটি বৃহৎ বহিরাগত বাজার ছিল। এই চাহিদা উত্তর মেক্সিকোতে জ্বালানি প্রসারে সহায়তা করেছিল।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, তবুও তারা মূলত সংবিধানের কাঠামোর অন্তর্ভুক্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তরাঞ্চলীয়রা দেশের বিদ্যমান অঞ্চলগুলিকে প্রসারিত না করে দেশের বিদ্যমান সংস্থানসমূহের বিকাশ এবং শিল্প খাতকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন। বিভাগীয় স্বার্থের বিদ্যমান ভারসাম্যকে নতুন অঞ্চলে দাসত্বের প্রসারণ দ্বারা ব্যাহত করা হবে। ডেমোক্রেটিক পার্টি প্রসারকে জোরালোভাবে সমর্থন করেছিল, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডেমোক্রেটিক রাষ্ট্রপতি জেমস কে পোকের অধীনে মেক্সিকো যুদ্ধে যাওয়ার সম্ভাবনা নেই। 1821 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরে মেক্সিকোর সামরিক ও কূটনৈতিক ক্ষমতা হ্রাস পেয়েছে এবং দেশের অর্ধেক উত্তর কোমোঞ্চ, অ্যাপাচে এবং নাভাজো নেটিভ আমেরিকানদের আক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। কোমন্স বিশেষত মেক্সিকান রাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নিজস্ব ব্যবহারের জন্য, প্রাণী সম্পদ অর্জনের জন্য এবং টেক্সাস ও আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত বাজার সরবরাহের জন্য কয়েকশো মাইল দূরে দেশে ব্যাপক অভিযান চালিয়েছিল। মেক্সিকো উত্তরাঞ্চলটি জলবায়ু এবং টপোগ্রাফির কারণে খুবই কমই স্থায়ী হয়েছিল। মূলত সামান্য বৃষ্টিপাতের সাথে মরুভূমি ছিল, যাতে প্রাক-হিস্পানিক বা ঔপনিবেশিক সময়কালে সেখানে কৃষিকাজের বিকাশ ঘটে না। স্বাধীনতার পরে মেক্সিকো অভ্যন্তরীণ লড়াইয়ের সাথে লড়াই করেছিল, যা কখনো কখনো গৃহযুদ্ধ শুরু করে, এবং উত্তর সীমান্তের পরিস্থিতি মধ্য মেক্সিকো সরকারের পক্ষে উচ্চ অগ্রাধিকার ছিল না। উত্তর মেক্সিকোতে স্পেনীয় শাসনের সমাপ্তি শান্তি বজায় রাখার জন্য, রাষ্ট্রপতিদের জন্য এবং স্থানীয় আমেরিকানদের উপহারের জন্য অর্থের সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়েছিল। ভারতীয় অভিযানের কারণে উত্তর মেক্সিকো আবারও হিংস্র ও বিশৃঙ্খল অঞ্চল হয়ে উঠল। 1821 এর পরে অভিযানগুলির ফলে অনেক মেক্সিকান মারা গিয়েছিল। বেশিরভাগ পরিবহন এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এবং উত্তোলনকারী শিল্পকে ধ্বংস করে দিয়েছিল, যা উত্তরের অর্থনীতির মূল ভিত্তি ছিল। ফলস্বরূপ উত্তর মেক্সিকোয় হতাশায়িত বেসামরিক জনগোষ্ঠী হানাদার মার্কিন সেনাবাহিনীর প্রতি সামান্য প্রতিরোধ গড়ে তুলেছিল। নেটিভ আমেরিকানদের দূরত্ব এবং বৈরী কার্যকলাপ মেক্সিকোর কেন্দ্রস্থল এবং আল্টা ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোর মতো প্রদেশগুলির মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও কঠিন করে তুলেছিল। মেক্সিকো আমেরিকান যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে ওভারল্যান্ডের সান্তা ফে ট্রেইলের বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। প্রদেশের মধ্য ও পশ্চিম অংশে বসতি স্থাপনের পরিবর্তে পূর্ব টেক্সাসে লোকেরা বসতি স্থাপন করেছিল, যেগুলো দক্ষিণ আমেরিকার দাস রাজ্যের সাথে সমৃদ্ধ কৃষিজমি জমিদার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপনকারীরা হিসাবে মেক্সিকান সরকার 1822-এ দাসত্ব বিলুপ্তকরণের সাথে আরও বন্দোবস্তকে নিরুৎসাহিত করে। মেক্সিকো স্বাধীন হওয়ার পরে তারা মিশনগুলি বন্ধ করে দেয় এবং এর সামরিক উপস্থিতি হ্রাস করে। 1842 সালে মেক্সিকোর মার্কিন মন্ত্রী ওয়ারি থমসন জুনিয়র পরামর্শ দিয়েছিলেন যে মেক্সিকো ঋণ সম্পদ নিষ্পত্তির জন্য আমেরিকার কাছে আল্ট্রা ক্যালিফোর্নিয়াকে হস্তান্তর করতে ইচ্ছুক। তিনি বলেছেন, টেক্সাসের হিসাবে আমি এটিকে ক্যালিফোর্নিয়ার তুলনায় খুব সামান্য মূল্য হিসেবে বিবেচনা করি।
ধনী, সবচেয়ে সুন্দর এবং বিশ্বের স্বাস্থ্যকর দেশ উচ্চ ক্যালিফোর্নিয়ার অধিগ্রহণের সাথে আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একই রকম উৎসাহ হওয়া উচিত। ফ্রান্স এবং ইংল্যান্ড উভয়েরই দৃষ্টি ছিল তার দিকে। ১৮৩৪ সালে মেক্সিকো টেক্সাসের স্বাধীনতার স্বীকৃতি দিতে অস্বীকার করে তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে টেক্সাস প্রজাতন্ত্রকে সংযুক্ত করে রাখলে যুদ্ধের হুমকি দিয়েছিল। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি পোপের ম্যানিফেস্টো ডেস্টিনির প্রতিপত্তিটি তার বিদ্যমান জাতীয় সীমানা ছাড়িয়ে পশ্চিমাঞ্চলে সম্প্রসারণের দিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে মনোনিবেশ করেছিল। ১৮৩৪ সালে মেক্সিকান রক্ষণশীলরা রাজনৈতিক উদ্যোগটি গ্রহণ করেন। জেনারেল আন্তোনিও লোপেজ ডি সান্তা আনা মেক্সিকোর কেন্দ্রীয়বাদী রাষ্ট্রপতি হন। রক্ষণশীল অধ্যুষিত কংগ্রেস ফেডারেল ব্যবস্থা ত্যাগ করে এর পরিবর্তে রাজ্যগুলি থেকে ক্ষমতা সরিয়ে দেয়, এমন একক কেন্দ্রীয় সরকার গঠন করে। যদিও মেক্সিকো টেক্সাসের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, তবে টেক্সাস একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে এর মর্যাদা একীভূত করেছিল এবং ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকারি স্বীকৃতি লাভ করে, যা সকলেই মেক্সিকোকে নতুন জাতিকে পুনরায় দখল করার চেষ্টা না করার পরামর্শ দিয়েছিল। বেশিরভাগ টেক্সানিয়ানরা মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে চেয়েছিল, তবে মার্কিন কংগ্রেসে টেক্সাসে জঙ্গিবাদ বিতর্কিত ছিল, যেখানে হুইগস এবং বিলুপবাদীরা বেশিরভাগ বিরোধিতা করেছিলেন, যদিও কোনো গ্রুপই যুদ্ধের জন্য তহবিল অস্বীকার করতে পারেনি। মেক্সিকান আমেরিকান যুদ্ধের কারণসমূহ। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তি সম্প্রসারণ নীতিতে বিশ্বাসী হয়ে প্রয়োজন হলে বলপূর্বক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিজেদের জন্মভূমির সঙ্গে যুক্ত করতে আগ্রহী হয়ে ওঠেন। এদের মধ্যে আবার অনেকে সমগ্র উত্তর আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা তলে আনয়ন করতে উৎসাহ প্রকাশ করেন। তাদের এই সম্প্রসারণ নীতি ম্যানিফেস্ট ডেস্টিনি নামে পরিচিত। এর মূল ভিত্তি ছিল রাজনৈতিক আদর্শবাদের সঙ্গে ভূমিগ্রাসী নীতির সমন্বয়। এবং আপাতদৃষ্টিতে এই নীতির উদ্দেশ্য ছিল যতদূর সম্ভব মার্কিন গণতান্ত্রিক পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তৃত করা। মিসিসিপি উপত্যকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই সম্প্রসারণ নীতি খুবই জনপ্রিয় ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চলের অধিবাসীরা বিশ্বাস করত যে জনবসতিহীন আকর্ষণীয় যে কোনো অঞ্চলে আইনানুগ বা বেআইনিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অধিকার তারা ভোগ করবে। যুক্তরাষ্ট্র সামরিক, বাণিজ্যিক এবং কৃষি সংক্রান্ত স্বার্থের জন্য এই সম্প্রসারণ নীতি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন করত। পাশাপাশি আমেরিকা তার রাষ্ট্রের সীমানা প্রশান্ত মহাসাগরের বন্দর পর্যন্ত সম্প্রসারিত করতে চেয়েছিল, যার মাধ্যমে এশিয়ার সাথে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা সম্ভবপর হবে। টেক্সাসের উপর প্রাধান্য স্থাপনের চেষ্টা। টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে পূর্ব থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। অবশ্য স্প্যানিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভের পর এই অংশ প্রথম মেক্সিকো সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এদিকে লুইজিয়ানা ক্রয় করার পর পশ্চিমে স্প্যানিশ টেরিটরিতে আমেরিকান সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
কিন্তু মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর উত্তর আমেরিকার স্প্যানিশ টেরিটরি উত্তরাধিকার সূত্রে লাভ করে। ফলে একদিকে আমেরিকান জনগণ সেখানে বসতি স্থাপন বিস্তৃত করে এবং অন্যদিকে মেক্সিকো সেখানে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে, যার মধ্য দিয়ে মেক্সিকো সরকারের সঙ্গে বসতি স্থাপনকারী আমেরিকানদের একটি জটিল সম্পর্ক গড়ে ওঠে। ১৮৩০ সালের মধ্যভাগে জেনারেল সান্তা আনার নেতৃত্বে মেক্সিকো সরকার তাদের ক্ষমতা কেন কেন্দ্রীভূত করার পদক্ষেপ গ্রহণ করে। এই সময় টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান লুইস পটোসি, কুইরিটারো, ডুরান্গো, গুয়ানাজুয়াটো, মিকোয়াচান, ইয়াকাতান এবং জাকটিকাস মেক্সিকোর এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সান্তা আনার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি টেক্সাসে কতগুলো অভিযোগ ছিল। যেমন ১৮২৯ সালে মেক্সিকো কর্তৃক দাসপ্রথা নিষিদ্ধকরণ, ১৮২৪ সালে ফেডারেলিস্ট সংবিধান বাতিলকরণ, ফলে টেক্সাসে মেক্সিকো বিরোধী আন্দোলন বিপ্লবে পরিণত হয়। ১৮৩৬ সালে টেক্সাসের সফল বিপ্লবের পরিপ্রেক্ষিতে টেক্সাস সান্তা আনা এবং মেক্সিকান আর্মির সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর অনেক টেক্সাসবাসী আমেরিকার সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিল। কিন্তু উত্তরের দাসপ্রথা বিরোধীরা মত ব্যক্ত করে যে দাসপ্রথা চালু আছে এমন একটি রাজ্যের সঙ্গে একত্র হলে তা দক্ষিণের রাজ্যগুলোর সঙ্গে জাতীয় ভারসাম্য রক্ষা করে চলা কঠিন হবে, যার ফলে টেক্সাস এক দশক পর আমেরিকার সঙ্গে সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু মেক্সিকান সরকার এই সংযোজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। মেক্সিকান সরকারের মধ্যে মেক্সিকো বিদ্রোহী প্রদেশে আমেরিকার রাজনৈতিক হস্তক্ষেপ মেক্সিকোর সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। মেক্সিকো কর্তৃক রাষ্ট্রপতি পক্ষের কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান। ১৮৪৫ সালে আমেরিকার নতুন রাষ্ট্রপতি জন সেলি রেল নামক একজন কূটনীতিককে মেক্সিকো সিটিতে পাঠান মেক্সিকোর ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকো টেরিটরি ক্রয় করার জন্য। মেক্সিকো যদি রাজি হয়, আমেরিকা মেক্সিকোর নিকট তার নাগরিকদের অপরিশোধিত অর্থের দাবি মেটানোর দায়িত্ব গ্রহণ করবে এবং $৫ মিলিয়ন প্রদান করা হবে। মেক্সিকো সরকার রাজি হয় না। তাদের ধারণা আমেরিকার বহু লোক টেক্সাসে অনুপ্রবেশ করেছে, ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হবে। মেক্সিকোতে বারবার রাজনৈতিক বিপ্লবে সেখানকার মার্কিন নাগরিকদের ধনসম্পদ নষ্ট হয়। মেক্সিকোর গেরিলা সৈন্যদের হাতে বহু লোক মারাও যায়, কিন্তু স্থানীয় সরকার তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। পরে অ্যান্ড্রু জ্যাকসনের চেষ্টায় ১৮৩৯ সালে মেক্সিকো $২ মিলিয়ন দিতে রাজি হয়, কিন্তু ৩ কিস্তি ক্ষতিপূরণ দেওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। সীমান্তবর্তী নদী ও ভূখণ্ড বিরোধ। টেক্সাসের দাবি তাদের সীমানা হর্ন রিও গ্রান্ডে পর্যন্ত, কিন্তু মেক্সিকো তা মানতে নারাজ। মেক্সিকো ঘোষণা করে নিউসেস নদী বরাবর টেক্সাস মেক্সিকো সীমানা। এটি রিও গ্রান্ডে হতে ১৫০ মাইল উত্তরে অবস্থিত।
টেক্সাস দাবি করে সান্তা আনার সঙ্গে সীমানা বিষয়ক চুক্তি সম্পাদিত হয়েছিল টেক্সাস বিপ্লবের সময়, যা 1836 সালের বিলাসপুর চুক্তি নামে পরিচিত। মেক্সিকোর মতে সান্তা আনার কোনো প্রকার চুক্তি স্বাক্ষর করার ক্ষমতা ছিল না এবং বিলাসপুর চুক্তি মেক্সিকো সরকার কখনো অনুমোদন করেনি। 1846 সালে টেক্সাস যখন যুক্তরাষ্ট্রের ইউনিয়নে যোগ দেয়, তখন রিও গ্রান্ডে সীমান্তে মেক্সিকোর আগ্রাসনকে প্রতিহত করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট পোপ জেনারেল জাকারি টেলরের নেতৃত্বে একটি সামরিক দল পাঠায়। ফলে আমেরিকা-মেক্সিকো যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। মেক্সিকান-আমেরিকান যুদ্ধের ফলাফল: 1848 সালের 2 ফেব্রুয়ারি গুয়াদালুপে হিদালগো চুক্তির স্বাক্ষর দিয়ে যুদ্ধ শেষ হয়। এই চুক্তিতে মেক্সিকো 1.36 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করে। বিনিময়ে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছ থেকে 15 মিলিয়ন আমেরিকান ডলার লাভ করে। আমেরিকা মেক্সিকোর কাছে তার নাগরিকদের ক্ষতিপূরণ হিসেবে পাওনা 3.25 মিলিয়ন ডলার মওকুফ করে দেয়। মেক্সিকো আমেরিকাকে যে অঞ্চলসমূহ ছেড়ে দিয়েছিল সেগুলো হলো ক্যালিফোর্নিয়া, নেভাদা, ইউটাহ এবং কলোরাডো, আরিজোনা, নিউ মেক্সিকো ও ওমিং-এর অংশবিশেষ। চুক্তিটি সিনেট 10 মার্চ এবং মেক্সিকো 19 মে অনুমোদন করে। এতে আমেরিকার 13,000 এবং মেক্সিকোর 25,000 জন সৈন্য মৃত্যুবরণ করে। মেক্সিকোতে সান্তা আনার কর্তৃত্ব লোপ পায়। আমেরিকার সঙ্গে মেক্সিকোর ভূমি সংযোজনের ফলে 1,000 মেক্সিকান পরিবার ক্যালিফোর্নিয়ায় এবং 7,000 নিউ মেক্সিকো অঞ্চলে বসতি স্থাপন করে। কিছু অধিবাসী মেক্সিকোতে ফিরে যায় এবং বড় একটা অংশ আমেরিকান নাগরিকে পরিণত হয়। জাকারি টেইলর 1848 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হুইগ দলের পক্ষ থেকে প্রার্থী মনোনীত হন এবং জয়লাভ করেন। আমেরিকা-মেক্সিকো সম্পর্ক কয়েক দশকের জন্য তিক্ততায় পরিণত হয়। আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পর সৈন্যদের কাছে এই যুদ্ধ একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করলাম মেক্সিকান আমেরিকা যুদ্ধ 1846 থেকে 1848। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেক কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকগুলাই ক্লাস করেছি। এই ক্লাসগুলা কেমন হচ্ছে কিংবা আরো কোন টপিক নিয়ে আলোচনা করব, তোমাদের মতামত তোমরা আমাদেরকে জানাতে পারো। ক্লাসে যদি কোনো এই লেকচারগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে এবং ক্লাসগুলা আরো কিভাবে নিলে তোমরা উপকৃত হবে এবং এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং কোনো টপিক যদি তোমরা বিস্তারিত জানতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।